আমি বলে দিচ্ছি ব্যাপারটা, বুঝছো তো? আমার নিজেরও রিভাইজ হয়ে যাবে ব্যাপারটা। 5 মিনিট আমার যেটা শুনেছি যেটা বলছি সেটা হচ্ছে যে তোর মহারাজার রাজা শান্তনু, যেখান থেকে আর কি মানে মহাভারতের ওপেনিং সিন। শান্তনু সে হচ্ছে মানে সবসময় খুব মানে ভীষণ অ্যাংজাইটির মধ্যে এর মধ্যে এসবের মধ্যে থাকে আর কি, মানে সে কোনো কিছু ভালো লাগে না, সে এবার একটা মানে একদম উত্তাল একদম ইয়ে হয়ে থাকে, আম, তার উত্তাল হয়ে থাকে একদম, মানে তার মন এরকম টাইপের একটা সিচুয়েশন তোলপাড় হয়ে যায়। সেরকম সিচুয়েশনের মধ্যে করতে করতে ও জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে একটা বিস্ময় বালককে দেখতে পেলো আর কি, মানে একদম সেই তীরন্দাজি টাইপের। ভাবছে এটা কি, সে ধাওয়া করতে করতে গেল, দিয়ে হঠাৎ করে দেখছে যে গঙ্গার কাছে গিয়ে পৌঁছে, দিয়ে গঙ্গা নদীর কাছে গিয়ে দেখছে যে আর ভ্যানিশ হয়ে গেল। তখনও ভাবছে তাহলে এটা গঙ্গাই বলতে পারবে, এটা কি সত্যি সে, মানে যেহেতু গঙ্গার ইয়ে রাজা শান্তনুর আর কি মানে হাজব্যান্ড ওয়াইফ আর কি, তো ভাবছে এটা কি আমার অষ্টম সন্তান তাহলে। মানে ওখানে ব্যাকড্রপে যেটা বলে সাতটা সন্তান আর কি ইয়ে করে দিয়েছে, নষ্ট হয়ে গেছে, বা অষ্টম সন্তানটা বেলায় আর কি মানে শান্তনু আর থাকতে পারেনি আর কি, এরকম টাইপের মাঝে মাঝে। যাই হোক, তো গঙ্গাকে গিয়ে জিজ্ঞেস করার পরে গঙ্গা বলবে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, এটা আমাদের অষ্টম সন্তান দেবব্রত, এর নাম দেবব্রত। তো তখন বলবে যে বাকি সাতটা তো আহ, নেই, বাট এ আছে। তখন বলবে সাতটা নেই কি, সাতটা তো তুমি মেরেছো, মানে তো এরকম এমনি নষ্ট হয়ে যায়নি, তুমি প্রত্যেকটা সন্তানকে মানে হত্যা করেছো, ভাসিয়ে দিয়েছো, জলের মধ্যে ডুবিয়ে করে দিয়েছো, সমাধি দিয়ে দিয়েছো। তখন ও বলবে যে মানে ও গঙ্গার জাস্টিফাই করার চেষ্টা করবে যেটা হওয়ারই ছিল, মুক্ত মুখ করে। যাই হোক, আলটিমেটলি ও দেবব্রতর সঙ্গে দেখা করাবেই করবে। তো দেবব্রতকে নিয়ে ও যেতে পারে এটা বললো। তা আলটিমেটলি শান্তনু আবার খুশি হলো যে না, তার একটা মানে তার একটা ছেলে রয়েছে, তার উত্তরাধিকার নেই কেউ, বা তার সন্তান নিয়ে এরকম ভাবতো, সবাইকে মেরে দিয়েছে। সেটা হলো একটা সন্তান বেঁচে আছে, তাকে নিয়ে চলে গেল দেবব্রতকে নিয়ে, ঠিক আছে। এবার দেবব্রতকে ওখানে নিয়ে যাওয়ার পরে দেবব্রতকে আহ বড় হচ্ছে, দেবব্রত ওখানে ইয়ে হচ্ছে মানে ওকে। তারপরে আর দেবব্রত হচ্ছে মানে অস্বাভাবিক আর কি বলশালী, বিরাট ইয়ে হবে আর কি, মানে এরকম ক্যাপাবিলিটি। তার কিছুদিন পরে হচ্ছে তোর মানে ওর কাছে রাজা শান্তনুর কাছে এসে বলবে যে সত্যবতীকে বিবাহ করতে হবে, এবং সত্যবতীর যে শান্তনু সত্যবতীর যে সন্তান হবে সেই একমাত্র সেই হস্তিনাপুরের রাজা হতে চলেছে, হবে। তবে যেটা তো হতে পারে না, দেবব্রত থাকতে আমি আরেকটা বিবাহ করবো, তার থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকজনকে কি করে আমি আমার কনিষ্ঠ পুত্রকে কি করে রাজা করতে পারি, এটা হলো ব্যাপার। তো সেই সময় আর কি তারপরে সেটা দেবব্রতকে গিয়েও বলবে, আর দেবব্রত অত্যন্ত নিষ্ঠাবান, অমুক অমুক তমুক সব সত্যবাদী এবং ওইসব। তো সে তখন ওকে বলার পরে তখন দেবব্রত হচ্ছে বলবে যে কথা দেবে যে আমি বচন দিচ্ছি যে আমি কোনোদিন সিংহাসনে বসবো। বলো তুমি তো নয় বসলে না, ঠিক আছে, তোমার ভ্রাতা হয়ে গেল, কনিষ্ঠ ভ্রাতা হয়তো রাজা হয়ে গেল, সত্যবতীর পুত্র, কিন্তু তোমার নেক্সট জেনারেশনে তো তোমার তোমার পুত্র হল বা সে তো অটোমেটিক্যালি রাজা হওয়ার হবে, সে জ্যেষ্ঠ হবে। বলছে না আমি কোনোদিন বিবাহ করবো না, কথা দিচ্ছি। এই যে ভীষণ প্রতিজ্ঞা করলো, সেই জন্য আর কি মানে ওর ভীষ্ম নাম হয়ে গেল। তারপর সেটা গিয়ে একে জানালো আর কি শান্তনুকে। শান্তনু অত্যন্ত খুশি হয়ে গেল, যে মানে গর্ববোধ করলো যে আমার ছেলে এরকম প্রতিজ্ঞা এরকম এত দৃঢ়, যেটা এবং তমুক। তারপরে সত্যবতীর সাথে বিবাহ হলো, এবং সত্যবতী সাথে যে দুটো সন্তান হলো, একটা হচ্ছে চিত্রাঙ্গদ, আর একটা হচ্ছে তোর ইয়ে কি বলে বিচিত্র বীর্য। এবার চিত্রাঙ্গদ যেহেতু বড়, চিত্রাঙ্গদ ন্যাচারালি রাজা হলো, কিন্তু চিত্রাঙ্গদ অত্যন্ত মানে কি বল সরি হ্যাঁ চিত্রাঙ্গদ এবং ব্যাপারটা হচ্ছে এর মধ্যে শান্তনু মারাও গেল, চিত্রাঙ্গদ চিত্রবীর্য যখন ছোট সেই অবস্থাতে। এইবার হচ্ছে চিত্রাঙ্গদ রাজা হলো। চিত্রাঙ্গদ রাজা হওয়ার পর চিত্রাঙ্গদ অত্যন্ত দাম্ভিক, অত্যন্ত মানে ক্রুর ইয়ে টাইপের লোক ছেলে, ভালো রাজা ছিল না। তো সেইটা দেখে হচ্ছে ও গান্ধারের রাজা চিত্রাঙ্গদ ছিল, সেই সেও তার নামও চিত্রাঙ্গদ ছিল। সে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে গেল, যে মানে ভাবলো যে এই রাজাকে গিয়ে আমি বলতে হবে যে বলছে রাজন তুমি তোমার নাম চিত্রাঙ্গদ পাল্টে দাও, মানে বদলে দাও, বদলে অন্য নাম করে দাও, কারণ আমার নাম চিত্রাঙ্গদ, আমি চাই না যে আরেকজন চিত্রাঙ্গদ থাকুক। ও বলছে তোমার এত সাহস কি করে হয়? বলছে না হলে তুমি আমার সাথে যুদ্ধ করো। তারপরে দুজনের মধ্যে যুদ্ধ হবে, কিন্তু গান্ধার রাজ অত্যন্ত শক্তিশালী ছিল। গান্ধার রাজ ওকে পরাজিত করে মানে সেই হস্তিনাপুর দখলও করে না, কিছুই করে না, চলে যাবে নিজের রাজ্যে, গান্ধার রাজ্যে। ঠিক আছে, চিত্রাঙ্গদ চলে গেল। এদিকে চিত্রাঙ্গদ এখানে ফিরে আসছে না অনেকদিন হয়ে যাওয়ার পরে, তখন নাবালক ছিল ইয়ে মানে বাচ্চা, তাও ইয়েকে বিচিত্র বীর্যকে রাজা করে দিল, আর উপায় নেই, এবং হচ্ছে মানে ওকে সিংহাসনে বসিয়ে বিশ্ব রাজ্য চালাতে থাকলো। এবার ব্যাপারটা হচ্ছে বিচিত্র বীর্য সিংহাসনে বসে গেছে, এবার বিচিত্র বীর্যের একজন মহারানী দরকার।
কারণ মহারানীটা আনার জন্য তখন কি করলো না হচ্ছে মানে কাকে রানী করা যায় এই করতে করতে খুঁজতে খুঁজতে সত্যবতীর সঙ্গে কনসাল্ট করতে শুরু করলো। সত্যবতী তখন বললো যে তাহলে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে কাশীরাজের 3 পুত্র কন্যা অম্বিকা, অম্বিকা এবং অম্বালিকা, এদের স্বয়ংবর সভা হচ্ছে, তো ওখানে আমরা তাহলে বিচিত্র বীর্যকে পাঠিয়ে দিই, তাহলে কাশীরাজের সঙ্গে আমাদের মানে এরকম একটা বৈবাহিক সম্পর্ক তৈরি হয়ে যাবে। তো তখন ভীষ্ম বললো যে না, বিচিত্র বীর্য কিন্তু অতটা বীরও নয়, অতটা সাহসী নয়, কোনো কিছুই না, বিচিত্র বীর্য অতটা নমনীয় একটা ছেলে, ফলে ওর রাজা হওয়ার কোয়ালিটি তো নেই। রাজা হয়েছে ঠিক আছে, বাট আমরা নেক্সট জেনারেশন যাতে ইয়ে হয় সেটা একটা ভেবে দেখতে হবে, বীর যোদ্ধা হয় রাজা, এবং হচ্ছে সবথেকে বড় কথা বিচিত্র বীর্য যাতে মানে ওখানে গিয়ে স্বয়ম্বর সভাতে গিয়ে সব রাজ্যে বড় বড় সব রাজ্যের রাজাদের সামনে অপমানিত হয়ে যায় বা ইয়ে না পারে হেরে যায়, তাহলে সেটা একটা মানে আমাদের হস্তিনাপুরের জন্য কলঙ্ক হয়ে যাবে। তো সেই জন্য ভীষ্ম বললো তাহলে উপায় কি, কারণ ভীষ্ম বললো আমি নিজে গিয়ে নিয়ে আসবো। ভীষ্ম গেলে তো সে লোকে কাঁপবে পুরো একদম, তো ভীষ্ম গেল। তো ভীষ্ম আনতে গিয়ে তখন ভীষ্ম যে স্বয়ম্বর সভায় ঢুকেছে, সেখানে সব রাজারা হাসতে শুরু করেছে যে এতদিন প্রতিজ্ঞা করে পিতামহ এখন এই বৃদ্ধ বয়সে এসে এখন হচ্ছে স্বয়ম্বরে যোগ দিতে এসছে। তখন ও অপমান সহ্য না করতে পারে বললো তোমরা থামো সব রাজারা, আমি এসেছি কারণ হচ্ছে আমি আমার জন্য নয়, আমি ওই 3 কন্যাকে নিয়ে যেতে এসেছি, আমার আমার কি বলে সরি দেবব্রত তো শান্তনু সত্যবতী, হ্যাঁ হ্যাঁ ইয়ের জন্য বিচিত্র বীর্যের জন্য নিতে এসেছি ওদেরকে, ঠিক আছে। তো তখন হচ্ছে যাক ভীষ্ম, তো এবার ও বল, এবং ওখানে একটা ভয়ঙ্কর উক্তি দেয়, বলা যাচ্ছে ক্ষত্রিয়দের কাছে সব থেকে মানে প্রাইডের ব্যাপার এবং সব থেকে মানে বড় হচ্ছে অ্যাচিভমেন্ট হচ্ছে যদি ক্ষত্রিয়রা হচ্ছে স্বয়ংবর সভা থেকে মানে তার রাজার কন্যাদেরকে বা রাজকুমারীদেরকে হরণ করে নিয়ে চলে যেতে পারে ওখান থেকে সবার সামনে থেকে। এটা খুব বড় একটা স্টেটমেন্ট। রাবণ, তাহলে রাবণ কি দোষ করলো? সীতাকে হরণ করে, মানে দোষ করলো না, দোষ তো করেছে। রাবণ একজনকে হরণ করেছে, 3 জনকে ওখান থেকে কিন্তু বাচ্চা বাচ্চা মেয়েদেরকে তুলে ঘোরাতে তুলে এসো বলে পিছনে কার সাহস থাকলে পিছন করো বলে এরপর নিয়ে চলে গেল, ঠিক আছে। সব রাজাদের অপমান লেগে গেল কি ইয়েতে, তো ভীষ্ম আমাকে সব তাড়া করলো, কিন্তু ভীষ্মের সাথে কেউ পারছে না, একদম ঠাই 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 করে এমন স্পিডে লড়াই করলো এই করলো, সবাই একদম চিৎপাত সব রাজারা। আলটিমেটলি শুধু সবার শেষে শাল্য রাজা হচ্ছে মানে পার্সু করে গেল, পিছনে ছুটে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও রাজা করছে, এত তীর ছুড়েছে যে মানে ওর সারথি আর ওর ঘোড়া দুটোই একদম অপদস্থ হয়ে গেল। তখন শাল্য রাজা ব্যাক অফ করতে বাধ্য হলো। এবার ও নিয়ে চলে গেল নিজের রাজ্যে, নিয়ে যাওয়ার পরে ওখানে বিচিত্র বীর্যের সাথে বিয়ে দেবে। অম্বিকা অম্বালিকা তো ঠিক আছে, কিন্তু অম্বা এসে হট করে বললো যে প্রণাম মহর্ষি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সরি পিতামহ, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি সরি ওদের তো পিতামহ হতো না, যাই হোক ভীষ্মকে এরকম বলবে যে মহারথী বা একটা কিছু একটা ভীষ্ম, আপনি এটা আপনি তো অনেক ন্যায়পরায়ণ, আপনি তো অনেক প্রতিজ্ঞাবদ্ধ মানুষ, তাহলে আপনি এই ভুল হয়তো নিশ্চয়ই করবেন না, আপনি অলরেডি মানে একজন রাজার কন্যাকে হচ্ছে ভরা স্বয়ংবর সভা থেকে আপনি তুলে নিয়ে চলে এসেছেন, সেটা তো একটা করেই ফেলেছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে শাল্য রাজের সাথে আমার অলরেডি বিবাহের কথা হয়ে গেছে, শাল্য রাজা আমাকে বিবাহ করতে, আমিও বিবাহ করতে, এবং আমার পিতারও তাদের মত আছে, ফলে আপনি এখানে এটা করতে পারেন না, তো আমাকে ফিরিয়ে দিন। তাও বললো ঠিক আছে, তো ওকে পাঠিয়ে দিল। পাঠিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে আবার ও ফিরে এসছে কিছুদিন পরে, ঠিক আছে। এবার ফিরে আসার পরে তখন বলছে যে সরি ফিরে এসছে, হ্যাঁ ফিরে এসে তখন বলছে যে আপনি যেহেতু আমাকে স্পর্শ করে দিন, আমাকে হরণ করে নিয়ে এসছেন ওখান থেকে, সেই জন্য শাল্যরাজ আমাকে ইয়ে করছে না, মানে গ্রহণ করছেন না, তো এখন আপনি একটা ব্যবস্থা করতে পারেন আমার, ঠিক আছে। এবার ওইদিকে সাইমালটেনিয়াসলি হচ্ছে তোর বিবাহ হয়ে গেছে, বিচিত্র বীর্যের সাথে অম্বালিকার বিয়ে হয়ে গেছে, তো এখন বিচিত্র বীর্যের সাথে বিয়ে দিতে পারবে না। আর ও সত্যবতী বলছে যে আমার এখন কোনো কিছু করার নেই, আপনি একটা কিছু ব্যবস্থা করুন, তার মধ্যে তুমি কাশীরাজের কাছে ফিরে যাও, তোমার জন্য পাত্র আমি খুঁজবো, তোমার জন্য যোগ্য। বলছে না না, আমাকে এখন আমি যেহেতু আমার পিতার গৃহ থেকে আমাকে তুলে নিয়ে আসা হয়েছে, আমার কারণ পিতার গৃহ আমাকে গ্রহণ করবে না, ফলে তখন হচ্ছে বলছে আপনি আমাকে মানে বিবাহ করুন। ভীষ্ম তো মানে ওর প্রতিজ্ঞা ভঙ্গ করবে না, এটা পারি না, এরকম করলো না, করতে কিছুতেই করলো না, তখন অম্বিকা ওকে মানে চ্যালেঞ্জ করে দিয়ে আর কি, মানে আমি দেখে নেবো এরকম করে চলে গেল আর কি, ঠিক আছে। এবার 7 বছর কেটে গেছে, 7 বছর খুব ভালোভাবে কেটেছে বিচিত্র বীর্যে, হঠাৎ করে বিচিত্র বীর্য অত্যন্ত অসুস্থ হয়ে গেল, এবং বিচিত্র বীর্য অসুস্থ হয়ে যাওয়ার পরে কিছুদিন পরে বিচিত্র বীর্য মারা গেল, ঠিক আছে। চিত্রাঙ্গদ তো আগেই মরে গেছে, বিচিত্র বীর্য মরে গেল। এবার তখন ভাবছে চিত্রাঙ্গদা সত্যবতী, আবার চিন্তা হয়ে গেল যে আমাদের তাহলে মানে
কুল শেষ হয়ে গেল আমাদের এখানে বংশ পরম্পরা, এবার কি হবে? তখন অম্বিকা অম্বালিকা ইয়ে করার জন্য তখন সত্যবতীর পুত্র দেবব্রত, হ্যাঁ হ্যাঁ তাই তো, সত্যবতীর পুত্র দেবব্রত, মানে মানে গঙ্গার পুত্র অ্যাকচুয়ালি, বাট সত্যবতী তো হচ্ছে মানে ওর কি বলবো স্টেপ মাদার বা যাই বলে আর কি, মানে সৎ মা আর কি। তো সত্যবতী তখন ইয়াকে বলবো যে তুমি তাহলে অম্বিকা অম্বালিকার কে সন্তান প্রদান করো। ও বলে না না এটা হতে পারে না, আমি প্রতিজ্ঞাবদ্ধ, কিছুতেই করবে না। তখন বললো যে ঠিক আছে, আমার মনে পড়েছে আমার আরেক পুত্র আছে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস, মানে যে ব্যাসদেব ওর পুত্র। ঠিক আছে, ব্যাসদেবের ব্যাপারটা হচ্ছে যেহেতু কৃষ্ণবর্ণ সেজন্য কৃষ্ণদ্বৈপায়ন বলা হয়ে থাকে, এবং যেহেতু বেদকে ভাগ করেছে তাই ব্যাসদেব বা বেদব্যাস আর কি, সরি। ঠিক আছে, তো কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব হচ্ছে ওর পুত্র। এবং কিভাবে হয়েছিল না হচ্ছে সত্যবতী আগেও একটা সময় হচ্ছে মানে যখন ইয়াং ছিল তখন নৌকা টৌকা চালাতে করতে ভেলা চালাচ্ছিল, তো সেই সময় পরাশর মুনি ওর নৌকাতে উঠেছিল। পরাশর মুনি হট করে মাছ নৌকাতে, পরাশর মুনির কি ইয়ে হয়েছে জানি না, প্রতিভ্রম হয়েছে, দিয়ে ও তখন ইয়েকে সত্যবতীকে বলছে যে কেউ জানতে পারবে না আমাদের মধ্যে কি হলো, দিয়ে তারপরে ওর নৌকাতেই ওর সন্তান হলো, এবং সেই সন্তানের নাম হচ্ছে তো কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। ঠিক আছে, তো কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকে ডাকলো, ডাকার পরে বললো যে তুমি মানে একজন ব্রাহ্মণকে দরকার। বলছে যে না এটা তো অন্যায় হয়ে যাবে অন্য কেউ ইয়ে করলে। তখন বলছে যে না, এটা শাস্ত্রে রয়েছে যে ব্রাহ্মণরা কিন্তু মানে একজন সৎ ব্রাহ্মণ এবং ন্যায়বান সৎবান অমুক্তম সৎ অমুক্তম এসব করে সত্য, সে ব্রাহ্মণ হচ্ছে মানে কোনো ক্ষত্রিয়র যদি নির্বংশ হয় বা ইয়ে সে রানীদের বা তার সে মারা যায়, তাহলে ব্রাহ্মণ তার বংশের দ্বীপ জ্বালাতে পারবে, সন্তান প্রদান করতে পারবে। অবস্থাটা ভাব তুই। হ্যাঁ, যারা ব্রহ্মচর্যের কথা বলে তারা এটা করতে পারে। ঠিক আছে, তো ডেকে আনলো, তখন কৃষ্ণদ্বৈপায়ন বললো যে আমি তো এখন মানে আমার ভয়াল রূপ দেখে তো এই করতে পারি, আমি তপস্যা করছি, কিছুদিন সময় দিন। বলছে না এখনই করতে হবে। তুই বলছে যে ঠিক আছে, কিন্তু ওরা কোনো ভয় পেয়ে যেতে পারে আমাকে, আমার ভয়াল রূপ দেখে, এত বড় দাড়ি, বিরাট জটা, তারপরে কৃষ্ণবর্ণ বিরাট চেহারা, তো ভয় খেয়ে যেতে পারে। বলছে না না তুমি যাও, দিয়ে প্রথম অম্বিকার কাছে পাঠালো। অম্বিকা দিয়ে তারপরে ফিরে আসার পরে বলে কি মানে এই সন্তান বড় রাজা হবে তো? বলছে হ্যাঁ বিরাট বলশালী হবে, 100 না 1000টা হাতির সমান শক্তি হবে, বিরাট রাজা হবে, অমুক হবে। কিন্তু আমাকে দেখে ভয়ে অম্বিকা চোখ বন্ধ করে নিয়েছিল, তাই জন্য অম্বিকা মানে তার সন্তানও হচ্ছে অন্ধ হবে। ধৃতরাষ্ট্র, বুঝতেই পেরেছিস? মানে এটা ভয় চোখ বন্ধ করে নিচ্ছে, তারপরে মানে বুঝতে পেরেছি যে হচ্ছে মানে এটাও এক ধরনের রেপই হলো। তো ব্যাসদেব প্রথম এটা মানে তোর ব্যাসদেব রেপিস্ট। তারপরে সেকেন্ডটা গেল, সেকেন্ডটাতে হচ্ছে অম্বালিকার কাছে পাঠালো। অম্বালিকার যেহেতু শুনলো অন্ধ হবে, দিয়ে অম্বালিকার কাছে পাঠিয়েছে। তারপরে ফিরে আসার পরে বললো হ্যাঁ এও বিরাট মানে তীরন্দাজ হবে, এই হবে সেই হবে, অমুক কিছু বড় রাজা হবে, কিন্তু এর বর্ণ পাণ্ডুর হবে। কেন না হচ্ছে মানে অম্বালিকা আমাকে দেখে পাণ্ডুর বর্ণ হয়ে গেছিল ভয়, মানে সেটাও রেপ হয়ে গেল একটা সেকেন্ড রেপ এটা ইয়ের। তো তাহলে এটা হচ্ছে তো ওই ছেলেটার নাম পাণ্ডু হয়ে গেল, কারণ পাণ্ডুর বর্ণ দেখে পাণ্ডু করে দিল, আর ধৃতরাষ্ট্র নাম করে অন্ধটার নাম ধৃতরাষ্ট্র করে দিল। কারণ এর সারা রাষ্ট্রে এর থেকে বড় মানে বড় শক্তিশালী ইয়ে কেউ হবে না, এরকম একটা। এরপরে হচ্ছে মানে যেহেতু দুটোই পারফেক্ট নয়, এবার দ্বৈপায়ন চলে গেছে, কিন্তু আবার ইয়ে ভাবছে যে না কৃষ্ণদ্বৈপায়ন চলে গেছে, সত্যবতী ভাবছে আমি এবার কি হবে, এবার কি হবে, আমার তো দুই পুত্রের মধ্যে কেউ পারফেক্ট নয়, পারফেক্ট একজন মানে পুত্র বলছি কেন, আমার দুই নাতির মধ্যে কেউই পারফেক্ট নয়, একটা ইয়ে লাগবে। তখন আবার দ্বৈপায়ন ব্যাসদেবকে ডেকে বলছে যে তুমি আবার যাও, তুমি আবার অম্বিকার কাছে যাও, কারণ মানে ওর আগের দুজন রাজা মানে সে পারফেক্ট ইয়ে নয়, মানে একটা বড় ইয়ে লাগবে, মানে একদম একজন রাজা হবে হচ্ছে মানে নিখুঁতটা কেন নয়। আবার গেল অম্বিকার কাছে। যাওয়ার আগে তো অম্বিকা তখন আগে থেকেই যা ভয় খেয়ে রয়েছে বা অভিজ্ঞত হয়ে গেছে, অম্বিকার সঙ্গে সঙ্গে ওর দাসী, সে অপরূপ সুন্দরী, তার নাম হচ্ছে মানে অপ্সরার মতো, সে হচ্ছে কল্যাণী। তো দাসী কল্যাণীকে হচ্ছে পাঠিয়ে দিল হৃদয়পায়নের কাছে। তো বলছে তুমি কে? তখন বলে আমাকে অম্বিকাই মানে রানী রাজকুমারী অম্বিকাই পাঠিয়েছেন, বা রানী অম্বিকাই পাঠিয়েছেন আপনার সেবা করার জন্য। তা আপনার সেবা করে আমি ধন্য, মুক্ত মুখে সব বলে দিল। বলে ঠিক আছে, দিয়ে তখন ওকে বলবে যে না তোমাকে আমি আশীর্বাদ করছি, তোমার সন্তান মানে বিচক্ষণ হবে, বিরাট বিচক্ষণ হবে, সব থেকে শাস্ত্রজ্ঞ মুক্ত মুখ হবে আর কি, বিরাট মানে সব থেকে ইন্টেলিজেন্ট সব হবে। তো তারপরে হচ্ছে তারও সন্তান হবে, তার নাম দেওয়া হবে বিদুর। এবার ভীষ্ম দেখবে যে হচ্ছে মানে বাকিরা যার রয়েছে ঠিক আছে, একজন অন্ধ আর একজন হচ্ছে মানে ঠিক আছে পাণ্ডুর বর্ণমুক্ত যাই হোক না কেন, কিন্তু বিদুর হচ্ছে ছোট থেকেই সব থেকে ইন্টেলিজেন্ট এবং সব থেকে মানে চৌকস, সব থেকে শাস্ত্রজ্ঞ পণ্ডিত, এরকম ব্যাপার আর কি, এবং সত্যবাদী, অত্যন্ত সত্যবাদী, মানে ধর্মরাজ যাকে বলা হয় থাকে, বিদুরও ধর্মরাজ। তো ফলে
সেইটা দেখে হচ্ছে বিশ্ব নিজের সাথে খুব মিল পাবে যে আমিও প্রতিজ্ঞাবদ্ধ, আমি একটা কথা বললে কখনো খেলাপ করি না, তো ওর খুব ভালো লাগবে, ও চাইবে বিদুর রাজা হোক। কিন্তু যেহেতু ও শূদ্র পুত্র, মানে দৈপায়নের পুত্র হয়, বাই ডিফল্ট আমাদের বাবাদের পরিচয়টা ইয়ে হয়, কিন্তু ওখানে রানীও যদি মানে মাও যদি হচ্ছে শূদ্র হতো তাহলে সে শূদ্র হয়ে যেত, এরকম টাইপের ব্যাপার ছিল। যেমন রাবণের ক্ষেত্রে, রাবণের তো বাবা মা যেহেতু ব্রহ্ম রাক্ষসী কৈকেশী, সেই জন্য ওকে রাক্ষস বংশ রক্ষকুল বলা হয় থাকে। তো বাবা তো বিসর্ব মুনি, সে তো ঋষি। তার তার বাবা হচ্ছে মানে পুলস্তর বাবা হচ্ছে ব্রহ্মা, মানে পুলস্ত হচ্ছে ব্রহ্মার মানুষ পুত্র, মানে ওর প্রপিতামহ হচ্ছে তোর ব্রহ্মা। তো ব্রহ্মার যার প্রপিতামহ, যে হচ্ছে বিসর্ব মুনির পুত্র, পুলস্ত মুনির ইয়ে গ্র্যান্ড চাইল্ড, সে কি করে রাক্ষস হয়? বা ইভেন ওর মাও রাক্ষসী হলেও সেটা আগের জন্ম সে ব্রহ্ম রাক্ষসী, মানে আগের জন্মে সে ব্রহ্ম হত্যা করেছিল, সেই কারণে সে ব্রহ্ম রাক্ষসী হয়ে গেছে, কিন্তু সে ব্রাহ্মণই ছিল। যাই হোক, মানে পাপ করেছিল ব্রাহ্মণ অবস্থা দেখে যাক। তো সেটা বাদ দে, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ওরকম বিদুরকে রাজা করতে পারলো না, বাট বিদুর হচ্ছে মানে একদম রাইট হ্যান্ডই হয়ে গেল আর কি। এদিকে হচ্ছে তোর পাণ্ডুকে এবার রাজা করে দেওয়া হলো। পাণ্ডু যেই রাজা হলো একটু বড় হয়ে, তখন হচ্ছে ধৃতরাষ্ট্র একটু কষ্ট লাগলো যে মানে আমি জ্যেষ্ঠ হয়েও রাজা হতে পারলাম না অন্ধ বলে। এবার পাণ্ডুর তো বিয়ে দিতে হবে, রাজা হয়ে যাওয়া মানে এবার রানী লাগবে। এবার সেটা বলাতে তখন হচ্ছে বলছে যে না, পাণ্ডুকে তাকে বিয়ে দেওয়া যায় না, ধৃতরাষ্ট্রকে দিতে হবে। ধৃতরাষ্ট্রকে কে বিয়ে করবে এটা ভাবছে, ধৃতরাষ্ট্র রাজাও নয় এবং জন্মান্ধ, কোনো রাজকুমারী কেন বিয়ে করবে, কিন্তু রাজকুমারী সেটা বিয়ে দেওয়া যাবে না। এই কথা তো মনে পড়লো সত্যবতী যে গান্ধার রাজ্যের মানে কন্যা রামধারী, সে অত্যন্ত সত্যবাদী, অত্যন্ত সৎ, অত্যন্ত নিষ্ঠাবতী বান এবং ইয়ে মানে তপস্বী টাইপের। তো বললো এ তো মানে নিশ্চয়ই রাজি হবে। তো তারপরে গান্ধারীর সাথে বিয়ে দেওয়া হলো। গান্ধারী তো হচ্ছে মানে স্বামী অন্ধ দেখে নিজের চোখ বেঁধে নিল, ঠিক আছে, এসব হলো। এবার পাণ্ডুর সাথে কার বিয়ে দেওয়া হবে না, একটু মনে পড়লো যে কুন্তি রাজের পুত্র কুন্তি। এবার কুন্তি বললো হ্যাঁ তো কুন্তি নাম, বলছে না কুন্তি তো বটে, কিন্তু ওনার নাম হচ্ছে মানে ওর নাম আসল নাম হচ্ছে পৃথা নাম ছিল। পৃথা হচ্ছে সৌর সেনীর বোন। সৌরসেনী নিজের বোনকে হচ্ছে মানে যখন দেখলো যে কুন্তিরাজের আর কি মানে নিঃসন্তান এবং এরকম এবং খুব সৎ ভালো লোক, তো তার কাছে দান করেছিল মানে অ্যাডপ্ট করার জন্য। তো ওর পালিতা কন্যা হচ্ছে তোর ইয়ে কুন্তি, ঠিক আছে। এবার কুন্তির সাথে বিবাহ হয়ে গেল। তার কিছুদিন পরে দেখলো যে হচ্ছে মানে রাজ্যকে শক্তিশালী করার জন্য মদ্র রাজ্যের ওখানে ওদের সব থেকে দক্ষ সৈনিক, সব থেকে ভালো ঘোড়া অশ্ব, সব থেকে ভালো কোয়ালিটির আর কি মানে হস্তি, এগুলো ওদের কাছে রয়েছে। তো নিজেদের আরো মুক্ত করার জন্য, শক্তিশালী করে তোলার জন্য দরকার মদ্ররাজ্যের সঙ্গে বৈবাহিক সম্পর্ক দরকার। তাই মদ্ররাজের কন্যা মাদ্রির সাথে বিয়ে দিয়ে দিল, দ্বিতীয় বিবাহ হয়ে গেল পাণ্ডু, ঠিক আছে। এবার কুন্তি মাদ্রি দুজনেই রয়েছে। এবার পাণ্ডু কি করলো না হচ্ছে মানে যেহেতু অসাধারণ তীরন্দাজ আর কি, ও শিকার করতে ভালোবাসতো। এবার শিকারে বেরিয়েছে, শিকার করতে গিয়ে দেখলো দুটো হরিণের আর কি মানে সে সময় আর কি মিলিত হচ্ছে এরকম একটা ব্যাপার আর কি, ঠিক আছে। তো সেই অবস্থাটা দেখেও তখন বললো যে এটা তো দারুণ সুযোগ, দুটোকে একসাথে একটা তীরে বিদ্ধ করে দেওয়া যায়। তীর মেরে দিল, ঠিক আছে। এবার তীর একটা কুন্তিকে একটা মাদ্রিকে আমি দেবো। তীর মারার সাথে দেখছে মানুষের মতো চিৎকার হচ্ছে, একটা মহিলার চিৎকার, একটা ছেলের চিৎকার। ওই যাওয়ার পর তখন গিয়ে কাছে গিয়ে দেখছে তখন দুই ব্রাহ্মণ ছিল, ওরকম ব্রাহ্মণী। তারা বলছে আমরা হরিণ রূপে মিলিত হচ্ছিলাম এরকম টাইপের, কিন্তু তুমি এটা করে ফেললে তার এটা বিরাট বড় অপরাধ হবে। তুমি যেহেতু জানতে না ব্রাহ্মণ, তাই আমরা ব্রহ্ম হত্যার পাপ তোমার লাগবে না, তুমি জানতে না অজান্তে করেছো। কিন্তু তুমি যে দুই হরিণ শাবককে এবং সেটা মানুষ দুই মানে মানুষকে হরিণ শাবক রূপে, ওটা হরিণ শাবক না হরিণ রূপে তুমি যে মানে মৃত অবস্থাতে যে তুমি হত্যা করেছো, এইটার পাপের জন্য তোমারও একই অবস্থা হবে, তোমারও সন্তান কোনদিন হবে না। তুমি যদি চেষ্টা করো মানে তাহলে তোমার সেই অবস্থায় তোমার মৃত্যু ঘটবে, বুঝেছিস, এরকম একটা ব্যাপার। তো সেটা শুনেও ভাবছে যে না তাহলে তো আমার আর সন্তানদের ব্যাপার নেই। তো ও তো পুরো একদম কাঁপতে চলে এলো, এটা জানালো কুন্তি মাদ্রিকে। এবার কি করবে তখন ও রাজ্যই ছেড়ে দিল ভয়ের চোটে, ঠিক আছে। রাজ্যের মানে সিংহাসন ছেড়ে দিল, কোনো ইয়েও করলো না। ও যে সিংহাসনটা ধরে রাখতো তাহলে কৌরবদের ওই ইয়েটা না আসতো না, ধৃতরাষ্ট্র বা কৌরব এদের সব ব্যাপারটা আসতো, সেটা হলো না। ও ছেড়ে দিয়ে মানে ওকে ভীষ্মর সাথেও কোনো ইয়ে করলো না, মানে কনসাল্ট করলো না। আর দৈপান ব্যাসদেবও কিছু করতে পারলো না, কারণ হচ্ছে মানে সে এই বারবার করে বলে যে মহাভারতে আমি শুধু অবজারভার। আমাকে যখন হচ্ছে আমার নিয়তির নিয়মে বা যাই হোক যে কোনো কারণে আমার যখন ডাক পড়বে আমাকে বলবে, তখন আমাকে জাস্ট একটা ডিউটি করতে হবে, বাকিটা আমি শুধু দেখবো আর আমি এটাকে মানে নোট ডাউন করবো, এটাই হলো বিষয়টা। তো যাই হোক, তো এবার নোট ডাউন তো ও করেনি, মানে ও তো লিখিয়েছিল, যাই হোক সেটা বাদ দে।
ধরো ব্যাসদেব বলবে গণেশ লিখবে, যাই হোক সেটা আলাদা কথা। তো এই তো তারপরে আলটিমেটলি হচ্ছে ওরা সব তপস্যা করতে করতে বেরিয়ে টরি চলে যাবে। উল্টো দিকে গান্ধারী হচ্ছে অন্তঃসত্ত্বা হলো, বা গান্ধারী যখন আলটিমেটলি মানে সন্তান হবে তার আগে তার কি হলো না, ভ্রূণপাত হয়ে গেল। ঠিক আছে, সেই সময় ভ্রূণপাত নিজের থেকে হয়েছে নাকি আবর্ষণ আমি জানি না, সেটা ওরকম চিন্তা ভাবনা যদি তখনকার দিনে থেকে থাকে আমাদের কিছু বলার নেই, হাইটেক আর কি। তো যাই হোক, তো হলো হওয়ার পরে তখন হচ্ছে ওই ভ্রূণটাকে নিয়ে ও বলে এই মাংসপিণ্ডটাকে ওর মানে সহ্য করতে পারছে নাকি, মানে আমি এত কষ্ট করার পরে হলো না, তখন বলছে ওটাকে এমন জঙ্গলে ফেলে দাও সেখানে শিয়াল কুকুর ছিঁড়ে খাক। এটা তো খুব ভয়ঙ্কর কথা বলে দিয়েছে। তখন দই পান এসে ব্যাসদেব এসে আটকালো, বললো না এটা করো না গান্ধারী, তুমি এটাই তোমার সন্তান, তুমি এটাকে কি করো 100টা টুকরো করো, করে তুমি 100টা কলসের মধ্যে তেল ভর্তি কলসের মধ্যে রেখে দাও, ওই তেলের মধ্যে চুবিয়ে রেখে দাও 100টা কলসের মধ্যে তেলের মধ্যে, 100টা পুত্র হবে তার থেকে। ও তাই করলো 100টা টুকরো করে আর আশীর্বাদ অনুযায়ী। এবার ওর প্রথম কলস থেকে পুত্র হওয়ার আগে সেখানে কি হলো না, ওরা তো বিভিন্ন জায়গাতে সব ঘুরে বেড়াচ্ছে, ওই পাহাড়টার নামটা আমি ভুলে গেলাম, ভুলে গেছি সরি, পাহাড়টা না, একটা পাহাড়ের চূড়াতে সেখানে গিয়ে তপস্যা করেছে। সেখানে গিয়ে তখন কুন্তী বললো যে হচ্ছে মানে আমার কিন্তু একটা আশীর্বাদ রয়েছে, এটা আমি বলিনি, সেটা হচ্ছে আমার আশীর্বাদটা হচ্ছে আমি যে কোনো দেবতাকে ডেকে আমি তার সাথে তার মানে সন্তান ইয়ে করতে পারি, মানে সৃষ্টি করতে পারি, তো আহ্বান করে। তো সেটা টেস্ট করার জন্য সেটা জানায়নি, ও অনেক ইয়াং বয়সে মানে যখন আশীর্বাদটা পেয়েছিল টেস্ট করার জন্য হচ্ছে সূর্য দেবতাকে আহ্বান করেছিল, এবং পুরো ঘর আলো করে সূর্য দেবতা এসে গেছিল, তখন ও ভয় খেয়ে গেছিল যেহেতু ও ইয়াং ছিল। কিন্তু সূর্য দেবতা ওর যেহেতু আহ্বান করে ফেলেছে এবং এই মানে কথা দিয়ে দিয়েছে, মানে সরি মন্ত্র বলেই করেছে, সেই জন্য সূর্য দেবতার পক্ষে এটা প্রত্যাখ্যান করা সম্ভব না, মানে বুঝতে পারছি এটা হচ্ছে থার্ড রেপ আর কি মহাভারতে। ঠিক আছে, এবং সেটা একজন নাবালিকা, মানে আরো থার্ড ডিগ্রি না ফোর্থ ডিগ্রি বা এনএথ ডিগ্রি আর কি ক্রাইম। ঠিক আছে, তো তারপর সূর্য দেবতার সাথে ওর সন্তান হলো, সেটার নাম হচ্ছে কর্ণ হলো, সূর্য বর্মযুক্ত কর্ণ। কিন্তু ওটা যেহেতু চক্ষু লজ্জায় মানে সমাজকে মুখ দেখাতে পারবে না, সেই জন্য ওই বাচ্চাটাকে নিয়ে ও জলে ভাসিয়ে দিল কুন্তী, ইয়াং বয়সে কুন্তী ভাসিয়ে দিল কর্ণকে। তো সেটা বলেনি পাণ্ডুকে, বাট এদিকে হচ্ছে ও কি করলো, আবার ওটার টাইম এসে গেছে, দিয়ে ও তখন হচ্ছে আবার বললো যে কোন দেবতাকে ডাকাতে, ধর্মকে ডাকো, ধর্মকে ডাকলো, দিয়ে আবার সন্তান উৎপাদন হলো, ধর্ম আর কুন্তির পুত্র হলো, তার নাম হলো হচ্ছে তোর অর্জুন। ঠিক আছে, তার কিছুদিন পরে আবার হচ্ছে তোর ইন্দ্রদেবকে ডাকলো, এবং কুন্তি আর ইন্দ্রর যে পুত্র হলো তার নাম হলো ভীম, সে বলশালী, অত্যন্ত বলশালী, অমুক্ত মুখ হলো আর কি। ঠিক আছে, তো ধর্মরাজ তো অর্জুন কেন হবে, ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির হলো, তারপর ভীম হয়ে গেল। আর এদিকে হচ্ছে তোর ওখানে যে প্রথম কলস থেকে পুত্র জন্মালো তার নাম হলো দুর্যোধন, হয়ে গেল। ঠিক আছে, এরপরে একের পর এক হচ্ছে অর্জুনের সৃষ্টি হলো হচ্ছে তোর পবন দেবের পুত্র, মানে অর্জুন আর হনুমান অ্যাকচুয়ালি টেকনিক্যালি ভাই, দুই ভাই। পবন দেবের থেকে পুত্র হলো হচ্ছে আহ অর্জুন, এটা হয়ে গেল। এবার মাদ্রি বলছে যে 3 পুত্র তো হয়ে গেছে, 3টে বর ছিল, 3টেই বর করে নিয়েছে, মানে এর বেশি করতে পারবে না। তখন ওই মন্ত্রটা আমিও যদি পাই ওকে একটুখানি রিকোয়েস্ট করতে কুন্তিকে, কিন্তু পাণ্ডু হচ্ছে পুরো মাদ্রি আরো বেশি, মানে কুন্তির থেকে আরো সুন্দর ছিল, ঠিক আছে, আর ইয়াং ছিল, সেই জন্য মাদ্রির প্রতি মাদ্রি কোনো দোষ দেখতে পারতো না পাণ্ডু। বলছে হ্যাঁ ঠিক আছে, ও বলেছে, এবার কুন্তিকে গিয়ে রিকোয়েস্ট করছে। কুন্তি বলে ঠিক আছে আমি দিতে পারি, বাট ওটা একটাই হবে, একবারে পরে আর কোনো খাটবে না, মন্ত্র ওকে শিখিয়ে দিতে পারি, কিন্তু তারপরে হবে না, যেহেতু ও অর্জন করেনি, ওটা আমি অর্জন করেছি বলে আমি 3বার হয়েছে। দিয়ে মন্ত্রটা দিয়েছে, দিয়ে সেটা করার পরে ও মাদ্রি অত্যন্ত মানে ধূর্ত একটা মহিলা ছিল, ও কি করলো মানে ভেবে দেখলো যে নামটা ভুলে গেলাম রে, অদিয়ে নাম, যাই হোক স্বর্গে দুজন ছিল একই নামে, অক্ষয় বাইরম একটা কিছু আমার এক্সাম মনে পড়ছে, অক্ষয় বাইরম ঠিক এক্সাম মনে পড়ছে না, একই নামে দুজন ছিল, তাকে ডাকলো যে মানে তাহলে কি হবে যে দুজন যদি আসে তাহলে দুটো সন্তান হয়ে চলে গেল, নকুল সহদেব হয়ে গেল। তো এটা একবার ওকে ও অলরেডি কুন্তিকে হারিয়ে মানে ঠকিয়ে দিয়েছে, দিয়ে ওরা আরো ইচ্ছা বলছে আমার আরেকবার। তখন বলছে না আমি আর পারবো না, এটা আর সম্ভব না, অলরেডি একবার ঠকিয়ে দিয়েছে হয়েছে। তো যাই হোক এই 5 জনকে নিয়ে পাণ্ডবদেরকে নিয়েও আবার ফিরে এলো হস্তিনাপুরে, সেই সময় সাদরে পুরো গ্রহণ করা হলো, এইসব হলো টলো হয়ে যাওয়ার পরে তোর বহুদিন কেটে ফেটে গেছে। ওদিকে তোর হস্তিনাপুরে ওখানে সরি না চলে আসেনি, তখন আসেনি, হস্তিনাপুরে আসেনি, পাণ্ডু তো বাইরেই রয়েছে। তো এসব করতে করতে হঠাৎ করে কি হলো, একদিন খুব মনোরম পরিবেশ, পাণ্ডুর মন একদম একেবারে একদম উদ্বেলিত মুক্তমুখী। সেই সময় হচ্ছে মানে মাদ্রি
মানে খুব ইয়ে করার চেষ্টা করছে, আর মাদ্রি বলছে না না আপনি মৃত্যু ঘটবে, আপনি এরকম আমি করতে দিতে যাই না, তাও শুনলো না। আলটিমেটলি মাদ্রি মানে সরি পান্ডু মারা গেল, ঠিক আছে, যেভাবে মারা যাওয়ার কথা সেভাবে মারা গেল। এসে কুন্তি এসে দেখে চিৎকার করছে মাদ্রিকে দোষ দিচ্ছে, তোমার জন্য এরকম হলো। বলছে না না আমি ওনাকে অনেক বারণ করেছি কিন্তু হয়নি। বলছে ঠিক আছে, তাও তুমি তুমি অন্তত হচ্ছে মানে শেষ মুহূর্তে তুমি পান্ডুকে দেখেছো এবং পান্ডুকে খুশি দেখেছো তুমি, ফলে আমি সহমরণে যাব। মাদ্রি বললো না আমি অনেক ভুল করেছি, অনেক খারাপ করেছি, কিন্তু আমি তোমার সন্তানদেরকে, তখন ও রিয়েলাইজ করেছে যে আমি অনেক খারাপ, তোমার সন্তানদেরকে আমি অত মহৎ নই যে মানে আমার নিজের সন্তানের মতো দেখতে পারবো না, তুমি দেখো আমি সহমরণে যাচ্ছি পান্ডুর সাথে। তো মাদ্রি ও সহমরণে গেল এবং পান্ডু আর মাদ্রি দুজনেই মরে গেল। সেই খবরটা নিয়ে এবার কুন্তি একাকি করবে, ও ফিরে এলো হস্তিনাপুরে। সবাই সাদরে গ্রহণ করলো এবং কান্নাকাটি করলো। ধৃতরাষ্ট্র কাঁদলো, ন্যাচারালি ধৃতরাষ্ট্র তো খারাপ লোক ছিল না, ধৃতরাষ্ট্র কাঁদলো পান্ডুর জন্য। বিদুর তো কেঁদে ভাসিয়ে দিল, বিদুর অত্যন্ত ভালো। আর ভীষ্ম পিতামহ তো হচ্ছে অনেক কিছু দেখে ফেলেছে, ভীষ্ম পিতামহ কঠোর ভাবে বললো এখন আর কান্নার সময় না, অমুক নয়, এটা হট ছিল। তারপর যাই হোক, তা আলটিমেটলি প্রিপেয়ার ছিল ভীষ্ম পিতামহ। তারপরে ওদেরকে বললো যে এদেরকে বড় হতে হবে, তো একসাথে সব ইয়ে করলো, দেখা করালো কৌরবদের সাথে। কৌরবরা 100 জন ততদিনে হয়ে গেছে। এইবার কৌরব আর এদের মধ্যে আর কি সব একসাথে ভাইচারা করে দিল এবং ওদেরকে কৃপাচার্য মুনির কাছে অস্ত্র শিক্ষা ও মুক্তমুখের জন্য পাঠিয়ে দিল। বাট কৃপ আর কৃপি এই দুজন ছিল কার পুত্র যেন আমি ভুলে গেলাম, ঠিক আছে, সবকিছু মনে থাকছে না তো, একটু একটু ভুলে যাচ্ছি, কালকে মনে ছিল। কৃপ ও কৃপি এই দুজনকে হচ্ছে আবার অ্যাডপ্ট করেছিল হচ্ছে তোর শান্তনু, রাজা মহারাজ শান্তনু, এবং কৃপ কৃপি নাম দুটো দেওয়া ওনারই। যেহেতু কৃপ মানে অত্যন্ত মানে ওই রাজা শান্তনুর কাছে থেকে এই করে, সে যখন এরকম বিরাট আর কি মানে ইয়ে ধনুর্ধর মুক্তমুখ সব হয়েছিল এবং জানতো, ওই ওদের যেহেতু শিক্ষা প্রদান করতো, তাই কৃপাচার্য বলা হতো। আবার কৃপাচার্যের সন্ধি ছিল হচ্ছে তোর সম্বন্ধী ছিল হচ্ছে তোর দ্রোণাচার্য, দ্রোণ, ঠিক আছে। আর দ্রোণ এবং ভৈরব এই দুজন ছিল ছোটবেলা থেকে অত্যন্ত মানে ভালো আর কি, মানে ক্লোজেস্ট বন্ধু বান্ধব। তো ভৈরব আগে থেকেই বলে রেখে দিয়েছিল যে মানে আমি তো রাজা, বলছে তুমি কি আর আমাকে দেখবে, বলছে দেখো তুমি এরকম কিছু মনে করো না, একটা দিন আসবে যখন মানে আমি যখন আমি রাজা হবো জানি এর পরে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা দুজন তো ভাই ভাই, একই একা মানে আমরা এক দিল দো জান, সরি দো দিল এক জান টাইপের। তো ফলে আমাদের কি মানে আমি রাজা হওয়া মানে তুমি রাজা, আমরা ভাগ করে নেবো অর্ধেক অর্ধেক করে। বলছি কথা তোমার মনে থাকবে রাজা হওয়ার পরে? হ্যাঁ, এরকম টাইপের ছিল। তো যাই হোক, তো দ্রোণাচার্যকে ওর সন্ধি ছিল, ঠিক আছে, কৃপাচার্যের কাছে সব শিখছিল, এই করছিল, সবই চলছিল। এবার দ্রোণাচার্য একটা সময় এলো এখানে। এবার দ্রোণাচার্যের বিষয়টা হচ্ছে, দ্রোণাচার্য তো রাজা তো ঠিক আছে, মানে ব্রাহ্মণ তো ঠিক আছে, কিন্তু তখনকার দিনে যেহেতু একটা দাপর যুগ চলে এসছে, সত্য যুগে ব্রাহ্মণদের বিরাট একটা মানে একটা প্রতিপত্তি ছিল, দাপর যুগে এসে একটু কমে গেছে দেখাচ্ছে। মানে তাদের সবকিছু ক্ষমতা মানে ইয়ে সবকিছু আছে, মানে জ্ঞান আছে, সবই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা আর্থিক দিক থেকে সচ্ছল নয়, ঠিক আছে। মানে সে পূজা পাঠ করছে, বেদ চর্চা করছে, শিক্ষা প্রদান করছে, অস্ত্রচর্চা শেখাচ্ছে, সবই করছে, কিন্তু আলটিমেটলি রাজাদের মতো ইয়ে তো না, ওরা সমৃদ্ধ না, ফলে তাদের একটা দৈন্য দশা রয়েছে। তো দ্রোণাচার্য এরকম সিচুয়েশন। তো সেটা এসে তখনও ভৈরবকে বললো, ভৈরব রাজকে বললো যে তুমি আমাকে এ করো, মানে তোমাকে কথা দিয়েছিলাম মনে আছে, আমি তোমায় কথা দিয়েছিলাম, তুই পাগল, হ্যাঁ তোমার মতো একটা মানে ক্ষুদ্র মানুষ অমুক তুমি এসব বলে টলে দিয়ে আর কি অপমান করে ওকে দ্রোণকে পাঠিয়ে দিল আর কি, ঠিক আছে। তো যাই হোক, তো এবার দ্রোণাচার্য কি করলো, কৃপাচার্যের কাছে এসেছিল। এবার সেই সময় হচ্ছে অর্জুন ইয়ে ওরা সব রয়েছে, তাদের সামনে দ্রোণাচার্য অসাধারণ একটা মানে ফিট বা ট্রিক যাই বল না কেন, ওটা তীরে করে দেখালো, যেটা দেখে ওরা বিশ্বাসই করতে পারেনি যেটা সম্ভব। তো ওরা শকড হয়ে এসে পুরো ফিরে এসো, তখন বলো আপনি কে? তখন দ্রোণাচার্য বললো তুমি শুধু ভীষ্ম পিতামহকে গিয়ে বলো যে হচ্ছে আমাদের পিতামহ ভীষ্মকে গিয়ে বলো যে কি দেখলে তোমরা, তাহলে উনি বুঝতে পারবেন আমি কে, মানে এটা একজনই পারে। তো সেটাও যাওয়ার পর ভীষ্ম বাকিদেরকে বলছে, তারা কেউ বিশ্বাস করছে না, বিদুরও বলছে এটা কি, আমি তো জানি না এটা কেউ মুক্ত করতে হতো। তো ভীষ্মর কাছে গিয়ে বলছে, ভীষ্ম হাসলো, বলে বুঝতে পেরেছি কে এসছে, তোমরা যাও, তোমাদের সঙ্গে অতি শীঘ্র দেখা হবে। তারপরে বিদুরকে ডেকে বললো যে ওটা দ্রোণ এসে গেছেন, দ্রোণাচার্য অলরেডি এসে গেছেন এখানে। তখন বলছে যে তাহলে ওনার এবার আমাদের আর চিন্তার নেই কৌরব বা পাণ্ডব কৌরবদের ইয়ে নিয়ে, শিক্ষা নিয়ে। তখন বলছে কেন, কৃপাচার্য তো অলরেডি কুলগুরু রয়েছেন আমাদের। বলছে কুলগুরু হলেই বাকি আছে, কুলগুরু স্বয়ং যার যার মানে অস্ত্র পারদর্শিতা দেখার জন্য মানে মুখিয়ে থাকে, সে স্বয়ং এসে গেছে, দ্রোণাচার্য। দ্রোণাচার্য স্বয়ং
পরশুরামের মানে কাছে শিক্ষা লাভ করেছে। তো সেই জন্য দ্রোণাচার্য, যদিও কর্ণ পরশুরামের কাছে শিখবে, তো কর্ণ হ্যাটস অফ আর কি, দ্রোণাচার্য ই করবে না, যাই হোক ওটা পরে। তো এই আর কি, তো পরশুরামের একটা গেল দিয়ে, সরি দ্রোণাচার্য এসে গেছে ওখানে, ঠিক আছে, দ্রোণাচার্য চলে এলো। এবার দ্রোণাচার্যকে নিয়ে কি করলো না, ওনাকে গিয়ে ডাইরেক্টলি প্রণাম টনাম করলো, ভীষ্ম টিষ্ম, ভীষ্মকে দেখে বাবু প্রণাম করলো। তখন বললো ভীষ্ম যে আমার সন্তান, মানে আমার সন্তান না, আমার বিহত পিতামাতা, হ্যাঁ, আমার গ্র্যান্ড চিলড্রেন যারা রয়েছে পাণ্ডব কৌরব, তাদের তাদের শিক্ষা প্রদান করা, অস্ত্র শিক্ষা বিশেষ করে, মানে তার সামরিক শিক্ষা, মুক্তমুখ, এই জিনিসগুলো আপনি প্রদান করুন। তখন বলছে না, এটা কি করে হয়, কুলগুরু কৃপাচার্য রয়েছেন, তা থাকতে আমি কি করে করতে হবে? বলছে না, উনি উনি স্বয়ং আপনার মানে আপনার জন্য প্রত্যাশা করে বসে থাকেন নাকি, মানে ফলে মুখিয়ে থাকেন, সেই জন্য আর কি, মানে উনি তো মাইন্ড করবেন না, উনি কুলগুরু যেমন আছেন কুলগুরু থাকবেন, উনি যা পারিশ্রমিক পান, উনি যা করেন সবকিছু ওনার প্রভাব প্রতিপত্তি সবই থাকবে, কিন্তু আপনি তার সাথে মানে মানে অস্ত্র শিক্ষাটা ওনাদের অন্তত প্রদান করে দেবেন। বলে ঠিক আছে, যথাজ্ঞা, হয়ে গেল। তো পিতামা, তো মানে তখন ভীষ্ম পিতামাকে বললো যে মানে আমাদের ওর আর্থিক দশার কথাও বলছিল, যে আমার এরকম সিচুয়েশন। দ্রোণ বলছে না, আপনার কি করে এরকম হয়, আপনাকে সব ধরনের আর কি, মানে সুযোগ সুবিধা সবকিছু প্রদান করা হবে। ও জাস্ট বলেছিল যে আমাকে কিছু আর কি, মানে আর্থিক সাহায্য করে আমাকে পাঠিয়ে দিই, তাহলেই হবে। বলছে না না, এটা কি করে হয়। তারপরে ওকে গুরু করতে হলো, ওদের কাছে শিখতে শুরু করলো। এই সব চলতে চলতে হচ্ছে মানে ওই পাখির সিনটা হয় আর কি, যে পাখি একটা দেখিয়ে, যে ওই পাখির মাথাটাকে টিপ করতে হবে তীর দিয়ে। বলছে কি পাখি দেখতে পাচ্ছ? ওই বলে হ্যাঁ। আশেপাশে গাছ কি কি দেখতে পাচ্ছ? বলছে আশেপাশে গাছপালা অমুক টমুক সব দেখতে পাচ্ছ। বলে চলে যাও। দ্রোণাচার্য, দুর্যোধন সব দেখতে পাচ্ছে, যুধিষ্ঠির সব দেখতে পাচ্ছে, ভীমও সব দেখতে পাচ্ছে, হলো না। এবার অর্জুনের পালা এলো। তুমি দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ। পাখির মাথা দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ। সরি, পাখি দেখতে পাচ্ছ? হ্যাঁ। পুরো পাখি দেখতে পাচ্ছ? বলছে না, আমি মাথা দেখতে পাচ্ছি। বলছে চালাও। তীর চালালো, মাথাটা কেটে পড়ে গেল। তখন বললো ধন্য ধন্য করলো, এবং অর্জুনকে বললো যে তুমি সর্বশ্রেষ্ঠ মানে তীরন্দাজ হবে, তুমি আমার শ্রেষ্ঠ মানে তীরন্দাজ আর কি, মানে আমার ছাত্রদের মধ্যে, এবং এই ভূ ভারতে তোমার থেকে বড় তীরন্দাজ আর কেউ হবে না। তো উনি তো ভারতবর্ষের কথা জানতেন না, একলব্যের কথা জানতো না। তো একদিন ওরা ওইসব অস্ত্র শিক্ষা করতে করতে হঠাৎ করে দেখবে একটা তীর এসে আর কি, মানে ওরকম এমন ইয়ে করবে, একটা হরিণের আর কি গলার মধ্যে পুরো একদম তিনটে, মানে গলার মধ্যে অনেকগুলো তীর গেঁথে দেবে। মানে একটা হরিণ, একটা বোধহয় হরিণ না কুকুর কিছু একটা ছিল, হরিণই মনে কিছু একটা হবে। সে হচ্ছে চিৎকার চেঁচামেচি করছিল, কিন্তু সেটা শব্দটাকে বন্ধ করার জন্য গলাটা বন্ধ করতে তীর পর অনেকগুলো মেরে দেবে, ঠিক আছে। এবার তার মুখ বন্ধ করে দিয়েছে, অথচ তার একটু ব্লিডিং হচ্ছে না, তার লাগেনি। এটা কি করে সম্ভব? তাহলে ভাববে যে কি মানে একটা কে, মানে এরকম বড়, আমরা তো জানতো অর্জুন সব থেকে বড়। যাওয়ার পরে আলটিমেটলি হচ্ছে মানে দ্রোণাচার্য লুকিয়ে গিয়ে দেখবে যে হচ্ছে মানে দ্রোণাচার্যের মূর্তির সামনে ও একলব্য ইয়ে করছে, অস্ত্র শিক্ষা মানে প্রশিক্ষণ করছে। দ্রোণাচার্য কি বলবো, তুমি কে? বললো প্রণাম গুরু। ও তো ভিল রাজের ইয়ে ছিল, মানে ভিল সন্তান ছিল কি, মানে আদিবাসী ছিল কি একলব্য। তখন বলবে যে আমি তো আসলে মানে যেহেতু আমি প্রিভিলেজ নই, আমি যেহেতু ক্ষত্রিয় নই বা কিছু নই, ব্রাহ্মণ নই, ফলে আমি তো অস্ত্র শিক্ষা করতে পারি না, ফলে আপনার কাছে তো আমার শেখা হবে না, কিন্তু আপনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, আপনার মূর্তিকে সামনে রেখে আমি শিক্ষা করছি, আপনি যা মানে আপনাকে আমি মানে গুরুদেব ভগবান স্বয়ং। তো বলছে ঠিক আছে, তুমি যদি গুরুই মেনে থাকো, তাহলে একটা কাজ করো, তুমি আমার গুরু দক্ষিণা দাও। বলো কি গুরু দক্ষিণা বলুন? বলছে তোমার ডান হাতে বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে দাও। ও সঙ্গে সঙ্গে কেটে বাদ দিয়ে দিত, এবার বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে, এবার বলে এবার তীর চালা। চেক করলো, দেখলো যে আগের মতো আর হচ্ছে মানে ওরকম অত ভালো তীর ছুটতে পারছে না নিশানা। তো খুশি হলো যে না ঠিক আছে, তাহলে একজন এলিমিনেটেড হয়ে গেল প্রতিদ্বন্দ্বী অর্জুনের, তাহলে অর্জুন 1 নম্বর হয়ে গেল। এসব চললো। আর ওদিকে হচ্ছে দ্রোণাচার্য, মানে ওরাও যত বড় হচ্ছে, কৌরব আর ইয়াদের মধ্যে টাসেল চলছে, ঠিক আছে। তো ভীম আর সবার মধ্যে সব ঠিক আছে, কিন্তু ভীম আর দুর্যোধনের মধ্যে সত্যি একদম খুব সিরিয়াস একটা ব্যাপার, ঠিক আছে। মানে যত সময় যাচ্ছে দেখা যাচ্ছে আরো শত্রুতা, মানে ওদের পরবর্তী তিক্ততা রয়েছে। দুজনেই দানবাকার, তো বিশেষ করে ভীম আরো হিউজ। ভীমের সাথে কেউ পারে না, ভীম সবাইকে মানে বড় একটুখানি, সবাইকে একদম মানে নাকানি চোয়ানি খাইয়ে দেয় করে, বাকিদেরকে বুলি করে রীতিমতো, সেটা ওরা মেনে নিতে পারে না। তো যাই হোক, তো একদিন বোধহয় এরকম সাঁতার ফাতার কাটতে গেছে, তখন আর কি মানে ভীম মজা করে দুর্যোধনকে আর কি মানে সাঁতার ফাতার নিয়ে হয়েছে, ওকে মানে জলে ডুবিয়ে দিয়েছে। তারপরে ও কোনো রকম বেঁচে ফিরেছে আর কি, মানে সেটা নিয়ে হয়েছে। তো দুর্যোধনের প্রচন্ড রাগ ছিল ওর উপরে, ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে তখন কি করবে না,
যেমন কৃষ্ণের ওখানে ছিল না কালিয়া দমন, তো ওর বিষ সেরকম ওকে সাপের বিষের মানে ওরকম বিষ আর কি, কালকুটের বিষ আর কি ওকে এনে দেবে। তো সেটা ও দুঃশাসনকে কাজ দেবে যে ওকে বিষটাই নাই, বিষ এনে দেবে। সেই বিষটা দিয়ে ও খাবারে মিশিয়ে আর কি মানে এ করবে, এবং আলটিমেটলি ভীম একদম মানে সেই ওই বিষক্রিয়ার জন্য আর কি একদম জলের মধ্যে তলিয়ে যাবে আর কি, ভাসতে ভাসতে হয়ে যাবে একদম, তোকে পাওয়া যাবে না। তারপরে সব ভীম আর নেই, ভীমের বিষক্রিয়া ঘটে গেছে, সব খবর টবর আসবে, অত্যন্ত ইয়ে হয়ে যাবে ওরা, এবং ওরা ভেতর থেকে জানতে পারবে যে এটা দুর্যোধনদেরই ষড়যন্ত্র, কিন্তু ওরা সংযত থাকতে বলবে, তারা দেখতে বলবে, যে কারণ ওরা নিজেদেরই ভাই, তো ইমিডিয়েটলি কিছু না করে। ওদিকে ভীম মানে ওখান থেকে ভাসতে ভাসতে বা যাই হোক না কেন জলে করতে করতে নাগলোকে পৌঁছে যাবে। নাগলোকে পৌঁছে গিয়ে সেখানে ওর জ্ঞান ফিরবে, জ্ঞান ফেরার পরে প্রচুর সাপটাপ দেখে তাদের নাগদের সঙ্গে পুরো লড়াই টড়াই করে একদম মানে সব একের পর এক মারতে শুরু করে দেবে। সেই দেখে ছুটতে ছুটতে একজন না মানে এসে নাগরাজ বাসুকীকে এসে বলবে যে এরকম একজন মানুষ এসছে, সে এসে আমাদের পুরো নাগলোকে সবাইকে একদম মানে পুরো একদম নাস্তানাবুদ করে দিচ্ছে। সেটা শুনে তো বলে কি এমন কে এসছে, কই মানুষ এত সাহস কি হয়, গিয়ে দেখছে যে ভীম। তখন ও মানে পরিচয় জিজ্ঞেস করবে, তখন ও বলবে, তখন শুনে ও খুশি হবে, বলবে না না তুমি আচ্ছা তোমার এই ব্যাপার। আর প্রচুর সাপ ওকে যখন যুদ্ধ করছে প্রচুর সাপ কামড়ে টামড়ে দিয়েছে ওকে। এই টামড়ানোর জন্য আর কি মানে দেখা যায় বিষে বিষে বিষক্ষয় আর কি, বুঝছিস, আগে যে কনসেপ্টটা ছিল সেটা সত্যি নয়। তো বিষক্ষয় হতে হতে ওর, যদিও প্রসেসটা ওটাই যে মানে ঘোড়াকে যে অ্যান্টিভেনম সিরাম তৈরি করে ওটা ঘোড়ার মাধ্যমে করা হয়, ঘোড়ার বডিতে ইনজেক্ট করা হয় মানে, এবং ঘোড়ার বডিটা ধীরে 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 ওটা অ্যান্টিবডি জেনারেট করে। আমাদের বডিতে তো অ্যান্টিবডি নিজের থেকে তৈরি হয়, তো ঘোড়ার বডিতে যে মানে সাপের বিষের রেজিস্ট্যান্সের জন্য যে যে অ্যান্টিভেনম অ্যান্টিবডি সৃষ্টি হয়, সেই সিরাম, সেই ব্লাডের সিরামটাকে কালেক্ট করে আমরা অ্যান্টিভেনম সিরাম ইয়ে করি। এটা প্রসেসটা তুই দেখবি আছে, বাদে অন্য কথা যে তো কামড়ে ওর বিষক্রিয়া শেষ হয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিকলি। তো তারপরে রাজা ওকে বলবে যে হচ্ছে মানে খুব খুশি হবে, না অ্যাকচুয়ালি ইয়ের কথা বলবে যে হচ্ছে মানে ধৃতরাষ্ট্রের কথা বলবে, যে ধৃতরাষ্ট্র হচ্ছে মানে আমার গ্র্যান্ড চাইল্ড, ধৃতরাষ্ট্র বলছি সরি, ভীষ্ম আমার গ্র্যান্ড চাইল্ড, মানে নাগরাজ বাসুকীর গ্র্যান্ড চাইল্ড হচ্ছে ভীষ্ম, আবার ভীষ্মর গ্র্যান্ড চাইল্ড হচ্ছে তোর ইয়ে ভীম। ফলে ন্যাচারালি ওর গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার হচ্ছে তোর বাসুকী, ভীষ্মের। তো সেটা শুনে খুব খুশি হবে, তখন ওকে বলবে যে ঠিক আছে তাহলে তোমাকে আমি, ওকে কোষাগার খুলে দাও এবং প্রচুর মানে যত ধনসম্পত্তি সোনা গয়না সবকিছু ওকে দিয়ে দাও ট্রেজার। বলছে কিন্তু ওর তো রাজা, ওকে এসব দিয়ে লাভ নেই, বরং ওনার যদি ভালো চাও ওর, তাহলে ওকে হচ্ছে মানে রসায়নের অংশ দাও। তো রসায়নের অংশ ওকে দেবে, তো রসায়ন ওকে মানে ওখানে রসায়নাগার খুলে দিয়ে ওকে ওখানকার যে অমৃত তো নয় বাট হচ্ছে ওখানকার যে ওরকম মানে পোটেন্ট যে ইয়েগুলো থাকে একদম মানে ওই কি বলে রসায়ন যে ইয়েগুলো থাকে, মহা পানীয় দ্রব্য যে ইয়েগুলো থাকে সেগুলো ওকে প্রদান করবে, এবং সেগুলো হচ্ছে ও পরপর 8টা না কটা ওরকম পাত্র থেকে পান করবে, করে ঘুম পাবে, খুব ঘুমিয়ে পড়বে। 7 দিন কেটে যাবে, 7 দিন পরে ঘুম ভাঙবে, এবং সে মানে আগের থেকে অনেক গুণ বেশি বলশালী, অনেক বেশি ইয়ে, মানে সারা বিশ্বে কেউ হারাতে পারবে না, এবং একটা ইয়ে হয়ে যাবে, ভীম অত শক্তিশালী হয়ে যাবে। এবং তারপরে আশীর্বাদ চেয়ে আর কি মানে চলে আসবে, ঠিক আছে। আর ওদিকে হচ্ছে তোর কি বলে পাণ্ডবরা যখন বাইরে ইয়েতে গেছে, মানে ওদের বনবাস নয় যাই হোক, তো সেখানে ওদের ওখানে যৌতুগৃহ অলরেডি তৈরি করা হবে, কৌরবরা ওখানে যৌতুগৃহ তৈরি করবে, সেই খবর ওরা আগে থেকেই পেয়ে যাবে, ওকে এসে বলে দেবে আর কি। কিন্তু বলেছে মানে কি বলে ওটাকে মানে ওদের যৌতুগৃহ তৈরি করলেও মানে খবর পেয়ে গেল, ওদের হঠাৎ করে চঞ্চল না হয়ে পড়তে, বা হচ্ছে মানে বিচলিত না হয়ে পড়তে, ঠিক আছে, কারণ এর একটা নিস্তার বেরোবে। এবং তারপরে আমি ওনার নামটা সত্যি ভুলে গেলাম, অ্যাকচুয়ালি যৌতুগৃহের নামটা জেনে বলে দিচ্ছি, যে হচ্ছে বিরাট বড় কারিগর ছিল, তাকে ডেকে এনে বলবে যে যৌতুগৃহের ওখানে খনন কার্য করে একটা মানে সুরঙ্গের ওখানে একটা মানে কোঠরি মতো বা ওই এখানে একটা মানে বাংকার যেমন হয় না, হিটলার যেরকম ছিল আর কি, মানে আন্ডারগ্রাউন্ড বাংকার ওরকম একটা তৈরি করবে, ওখানে থাকতে। ওরা দিনের বেলায় প্রচুর বাইরে ঘুরে বেড়ায়, এই করে সেই করে, বনবিহার মুক্তমুখ করে বেড়ায় জঙ্গলে, রাতের বেলা ওই যৌতুগৃহের আন্ডারগ্রাউন্ডে থাকে, যাতে ওখানে যদি কিছু যৌতুগৃহের আগুনও ধরিয়ে দেয় বা কিছু করে তাতে যাতে কিছু না হয়। আলটিমেটলি একটা দিন এলো সেই সময় আর কি মানে ওখানে আগুন ফাগুন ধরিয়ে দেওয়া হলো,
এবং সব জায়গায় পুরো হস্তিনাপুরে খবর এলো যে সবাই পুরো ছাই হয়ে গেছে, যদি ওরা হয়নি, ওরা বানকার ওখানে ছিল আগে থেকে জানতো, সেটা জানে না। তো ওরা তো একদম কেঁদে একদম ইয়ে হয়ে গেল যে মানে ওরকম পাণ্ডবদের এই অবস্থা হয়েছে। পুরো অলরেডি ওরকম বনবাস ওখানে ওরকম জঙ্গল ফঙ্গলে ঘুরছে, ঠিক আছে, হস্তিনাপুর ছেড়ে। আর ওদিকে দুর্যোধনের রাজা হওয়া, এই অমুক তমুক নিয়ে সব চলছে, বাদ দে। তো সেটা হয়ে গেল ওর। হ্যাঁ, শকুনির আগে এন্ট্রি হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। ওই গান্ধারী যখন আসছিল তখন শকুনি গান্ধারীকে নিয়ে এসেছিল, কিন্তু ওর একটা রাগ ছিল যেরকম অন্ধ ধর্ম মানে জন্মান্ধর রাজার সাথে বিবাহ দেওয়া হয়েছে গান্ধারী, যেটা গান্ধারী বলে, হ্যাঁ গান্ধারী, সেটা ওর রাগ ছিল শকুনি। যেমন আমার বোন বোন রাজকুমারী এত বড় ইয়ে তপস্বী অমুক তমুক, তার সাথে কেন হবে। শকুনি প্রচন্ড ফালতু ইয়ে ছিল, সবই ঠিক আছে, কিন্তু ওর কৌরবদের প্রতি ওর ভালোবাসাটা একটা বিরাট লেভেলের ছিল। আর গান্ধারীর প্রতি তো মানে একদম পুরোপুরি একদম নিবেদিত প্রাণ ছিল, এটা তো সত্যি কথা। যত ভিলেনি থাকুক সবার দেখবি নিজের একদম আপন যে ইয়ে থাকে তার প্রতি খুব ইয়ে থাকে, ডেডিকেট থাকে ইউজুয়ালি, ঠিক আছে। বাকিদের সঙ্গে পুরো তছনছ করে দেবে, কিন্তু এটা দেখা যায়। ওরও তাই ছিল, গান্ধারীর প্রতি কোনো অন্যায় সহ্য করবে না, শেষ করে দেবে, এরকম একটা ব্যাপার ছিল কি শকুনির মধ্যে। মানে এটা শকুনি সব খারাপের মধ্যে এটা একটা বলা যেতে পারে যে কিছু ভালো যদি পাওয়া যায় এটাই বলতে হবে, যে কৌরব আর ইয়েদেরকে ও একদম ওদেরকে খারাপ জিনিস শেখাতে পারছে। যাই হোক, এই একটা সিচুয়েশন। তো তারপরে ওরা জঙ্গলে যাবে, জঙ্গলে যাওয়ার পরে সেখানে কি হবে না তোর হঠাৎ করে একটা জঙ্গলের মধ্যে গিয়ে দেখবে যে ওরা যে জায়গাটা পৌঁছবে সেখানে গিয়ে ক্লান্ত হয়ে যাবে, গাছের নিচে কুন্তি ঘুমিয়ে পড়বে, পাণ্ডবরাও 4 জন ঘুমিয়ে পড়বে। তখন হচ্ছে ভীম একমাত্র জেগে থাকবে, এবং ভীমের প্রচন্ড ক্ষোভ হবে আর কি, রেগে থাকবে। ভীম তো অ্যাকচুয়ালি হাল্ক, রিয়েল লাইফ হাল্ক। ও সব মানে ইনভিনসিবল, কিন্তু আবার হচ্ছে মানে স্ট্রেংথের দিক থেকে, সব দিক থেকে, সাইজ সবকিছুর দিক থেকে আবার হচ্ছে মানে প্রচন্ড রেগেও থাকে আর কি, মানে মানে ক্রোধটা স্বাভাবিক। তো ভীম ওটা দেখে আর কি ভাবছে যে আমি থাকতে আমার সামনে কেউ টিকতে পারে না, আমি থাকতে আমার মানে এরকম স্বয়ং মানে মাতা কুন্তি এরকম মাটিতে ধুলার মধ্যে শুয়ে থাকবে, অর্জুন যার মানে যার তীরে হচ্ছে মানে সারা ব্রহ্মাণ্ড আর কি নাচে, এরকম একটা ব্যাপার আর কি, মানে বৃদ্ধ হয়ে যাবে, মানে সারা পৃথিবীতে এরকম তীরন্দাজ খুঁজে পাওয়া যায় না, এরকম পরাক্রমী বীর অর্জুন সে মাটিতে শুয়ে রয়েছে, এসব বলছে, ভাবছে মনে মনে। তার খুব রাগ আর কি, ক্রোধ। সেই অবস্থাতে হচ্ছে ওদের একটা গাছের ওপরে হচ্ছে বাস করতে দুই রাক্ষসী ভাই বোন, হিড়িম্ব আর হিড়িম্বা। হিড়িম্ব রাক্ষস, হিড়িম্বা রাক্ষসী। তো হিড়িম্ব হচ্ছে মানুষের গন্ধ পাবে, দেখতে পাবে ওদেরকে, দেখে বলে অনেকদিন খাইনি মানুষের ভোজ। জামাই ভাই বলছে যে হিড়িম্বা তুমি এই করো সেই করো আর কি, মানে বহুদিন পরে আমরা খাবো, বুঝিস তো, একটা ওই ভাই বলছে কি করছে যে মানে মানুষের গন্ধ, মানে তুমি এখনই গিয়ে শিকার করে নিয়ে আসো, হ্যাঁ আমরা এখনই শিকার করে খাবো, ঠিক আছে মহাভোজ হবে করছে, বুঝিস তো ওটাকে, মানে এই ভাই বলছিল কি মহাভোজ হবে করছে, বুঝলি তো, দিয়ে দেবো একটা ব্যাপার। ধরে নিয়ে এসে করো। আর হিড়িম্বা হচ্ছে মানে যেই ভীমকে দেখেছে একদম প্রেমে পড়ে গেছে, আর পারছে না। তো হিড়িম্বা বলছে যে না না এরকম মানে পরাক্রমী এরকম বীর, আর ওর যেহেতু রাক্ষসী ওর সব থেকে ম্যাসিভ যে তাকেই পছন্দ হয়েছে, ও ভাবছে যে ভীমকে দেখে না এই আমার স্বামী হবে এরকমটাকে। তো হিড়িম্ব যাই বলুক না কেন, আমি আমার দাদাকে তো রক্ষা করি না, এরকম আমি এদেরকে বাঁচাবো। তো গিয়ে ও মানে মানুষের মতো একটা রূপে একটা কথা, মানে সুইট একটা ইয়ের মতো হয়ে গিয়ে খুব মিষ্টি করে কথা বলছে যে তোমরা এখানে শুয়ে আছো কেন, তোমরা কারা, তোমরা কেন এসেছো এখানে, আমার দাদা হিড়িম্ব রয়েছে, সে আমাকে পাঠিয়েছে তোমাদেরকে ইয়ে করার জন্য, তোমরা চলে যাও, এসব বলছে। ভীম বলছে যে না এদেরকে ঘুম আমি ভঙ্গ করবো না এখন, বলছে আমার পিঠে করে চলো, বলছে চড়ে, বলছে না না আমি ওসব কিছু করবো না, তুমি যেই হয়ে থাকো না কেন আমার সামনে কোনো রাক্ষস কেউ টিকতে পারবে না। আমি বলছে তুমি বুঝতে পারছো না কত ভয়ঙ্কর, আজ অব্দি কেউ হিড়িম্বর সামনে টিকতে পারেনি। দিয়ে বলছে না না আমি মানতে চাইছে না। দিয়ে অতক্ষণ দেরি হচ্ছে থেকে হিড়িম্ব চলে এসছে। হিড়িম্বর পুরো একদম লাল চুল, বিরাট বড় রক্তবর্ণ চোখ, হ্যাঁ কৃষ্ণবর্ণ, বিরাট চেহারা, একদম বড় বড় নখ দাঁত, এসব দেখে আর কি মানে একটা ভয়াবহ একটা ইয়ে। তখন হিড়িম্ব বলছে যে হ্যাঁ ভীমকে দেখে হচ্ছে মানে মানে এসব মানে তোমার শেষ করে দেবো, খেয়ে নেবো, এই করে দেবো, এসব করছে। বলছে তোমার এত বড় সাহস, বলছে না এখানে এরা ঘুমোচ্ছে, আমি এখানে থেকে ঘুম ভঙ্গ করতে পারবো না, তুমি চলো, যদি যুদ্ধ করতে হয় তুমি ওই দূরে যে গাছটা রয়েছে ওই গাছের নিচে গিয়ে আমরা যুদ্ধ করবো। সেখানে গিয়ে মল্লযুদ্ধ শুরু হলো। প্রথমে নর্মাল যুদ্ধ হচ্ছিল, ওই যুদ্ধের আওয়াজে, প্রখণ্ড যুদ্ধের আওয়াজে
ওদের ঘুম ভেঙে গেছে, দিয়ে সবাই গিয়ে গাছের কাছে গিয়ে পৌঁছেছে। অর্জুন সঙ্গে সঙ্গে বলছে যে ভোর হতে চলেছে, ভ্রাতা, জ্যেষ্ঠ ভ্রাতা, তুমি একটা ভ্রাতা, তুমি একটা কাজ করো, তুমি তাড়াতাড়ি রাক্ষসটাকে শেষ করে দাও, কারণ দিনের বেলা হলে, ভোর হলেই রাক্ষসদের শক্তি বেড়ে যায়। তুই বলো তুই ঠিক বলেছিস, বলে হচ্ছে মানে সঙ্গে সঙ্গে ওকে তুলে, তুমি ঠিক বলেছো, হ্যাঁ অর্জুন, দিয়ে ওকে তুলে দেখ কেমন করি বলে ওকে তুলে আছাড় পাছাড় মেরে মেরে দিল। ঠিক আছে, তো হিড়িম্বাকে মেরে দিয়েছে, হত্যা করে দিয়েছে। হিড়িম্বা তারপরে ওই হিড়িম্বাকে বলছে কেন ছাড়বো, রেগে আছে তখন, বলছে যে হিড়িম্বা রাক্ষসীদেরও ভরসা নেই। তো সেই সময় আর কি মানে ওকে যুধিষ্ঠির এসে থামাবে, বলে এটা করিস না, কারণ হচ্ছে না ও তাহলে বাঁচাতো না, ও নিশ্চয়ই ভালো বলেই হচ্ছে, মানে নাহলে আমাদেরকে এসে প্রথমে খেয়ে নিতে পারতো ঘুমের মধ্যে। ওইরকম কিছু করেনি, বাঁচানোর জন্য চেষ্টা করছে, মানে ও কোনো ক্ষতি করবে না। তা সেটা শোনার পরে হিড়িম্বা বললো হ্যাঁ আমি সত্যি তোমাদের কোনো ক্ষতি করবো না, আমার খুব ভীমকে খুব ইয়ে লেগেছে, ভালো লেগেছে, তো আমি আমি চাই যে মানে ভীমকে আমার স্বামী রূপে পেতে, সব বলবে টলবে। তো তখন বলে ঠিক আছে ভীমকে পাঠাবো এরকম কুন্তি বলবে। তো একদিনকে ভীমকে পাঠাবে, আবার বলবে যে ঠিক আছে তোমার তোমার সন্তান হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আর কোনো জঙ্গলে থাকবো না, তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না, চলে যাবো। ও ঠিক আছে, তারপরে ওই হবে, তারপরে ওদের সন্তান হবে, সে হচ্ছে ঘটোৎকচ। ঘটোৎকচের ওরকম বড় বড় নখ, অমুক তমুক এসব বিভিন্ন হবে, বিরাট ম্যাসিভ চেহারা। তো সেই ঘটোৎকচকে নিয়ে আলটিমেটলি একদিন ও চলে আসবে ভীম আর হস্তিনাপুরে, সেখানে হস্তিনাপুরে বলছি ওই কুন্তির কাছে, সেখানে ওকে আশীর্বাদ করবে কুন্তি, এবং ও কথা দেবে ঘটোৎকচ যে যখনই কোনো প্রয়োজন পড়বে, যা কিছু হবে আমি থাকবো। ঠিক আছে, তো এতটা অবধি হয়েছে আর কি আপাতত ঘটোৎকচের জন্ম টন্ম অবধি। এরপর যাজ্ঞসেনীর জন্ম, এমুক তমুক এসব জিনিসপত্রগুলো সব পরপর আসবে, জরাসন্ধ, সব বিভিন্ন জিনিসপত্রগুলো। এবং তার মাঝখানে বোধহয় দ্রৌপদীর স্বয়ংবর, 5টা ইয়ে হয়ে যাবে, এইগুলো জিনিসপত্রগুলো সব পরপর আসবে।